আজকের ক্লাসে আমরা জ্যামিতির একদমই বেসিক থেকে শুরু করব। মানে একদম বেসিক বলতে একদম বেসিক ক্লাস 2-3 বাচ্চাদেরকে যা পড়ানো হয় আমরা ঠিক ওই জায়গা থেকে শুরু করব। আমি ধরেই নিচ্ছি যে আপনি কিছুই জানেন না, এমন একটা জিনিস ধরে নিচ্ছি। এখন চাকরির পরীক্ষায় যত ডিপ প্রশ্নই আসুক আমরা যেন আনসার করতে পারি। তাহলে আমরা আজকের ক্লাসে জ্যামিতি দেখব। আসলে মূলত জ্যামিতি আমরা জানি জ্যামিতি মূলত কি। যা অর্থ হচ্ছে ভূমি আর মিতি হচ্ছে অর্থ পরিমাপ। তাহলে এটা হচ্ছে ভূমি আর এই অর্থ হচ্ছে কি মিতি, অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে আমরা এটা ছোট থেকে দেখে এসেছি। ক্লাস একদম প্লে নার্সারির বাচ্চাদেরকে এটা পড়ানো হয়, মানে ক্লাস 1-এও যারা পড়ে তাদেরকেই পড়ানো হয়। তা আমরা সেই জায়গা থেকেই শুরু করতেছি। দেখুন, তাহলে এই যে আমরা ভূমি পরিমাপ করব, এইখানে অনেক বিজ্ঞানী অনেক ভূমিকা রেখেছে। এর ভিতরে আমরা পিথাগোরাস নিয়ে অনেক বেশি পড়াশোনা করি। পিথাগোরাসের একটা উপপাদ্য আছে। আচ্ছা, একদম স্ট্রেট আঁকতে পারতেছি না, ধরে নিন যে একটা স্ট্রেট আছে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো পিথাগোরাস বলেছে এরকম যদি কখনো হয়, এটা যদি 90 ডিগ্রি হয় আর এটা যদি কোণ হয়, তাহলে এটা হবে কি ভূমি আর এটা হবে কি লম্ব এবং এটা হবে কি অতিভুজ। তাহলে এটা হবে অতিভুজ। তাহলে এই পিথাগোরাস বলেছে এই যে এই লম্ব এর স্কয়ার করলে ভূমি এর স্কয়ার করলে তাহলে অতিভুজ স্কয়ারের সমান হবে। এই কথার মিনিংটা কি আসলে? এই কথার মিনিং, ধরুন এইখানে একটা ত্রিভুজ আছে, এটা ক্লাস 5-এর একটা উপপাদ্য ছিল। আপনারা যারা উপপাদ্য পড়েন তারা জানেন যে এটা ক্লাস 5-এর একটা উপপাদ্য ছিল। উপপাদ্যে বলা হয়েছিল যে এইখানে যদি আমরা একটা চতুর্ভুজ ক্রিয়েট করি, এই যে এইখানে চতুর্ভুজ মানে কি বাহুগুলা সমান হবে, তাহলে এইখানে কি হবে, এই অতিভুজ দিয়ে যদি একটা চতুর্ভুজ ক্রিয়েট করি, এইখানে যে ক্ষেত্রফলটা হবে, এই অতিভুজ যদি আমি সি ধরলাম, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে সি এর স্কয়ার, কারণ বাহু গুণ বাহু সেটার স্কয়ারই হবে কি ক্ষেত্রফল। তাহলে এটারও যদি একটা ক্ষেত্রফল চিন্তা করি, এই বাহুটার নাম যদি এ ধরি, তাহলে এই বাহুটার নাম এ হলে এটার ক্ষেত্রফল কত এ স্কয়ার। তাহলে এইটাকেও যদি আমরা একটা ক্ষেত্রফল চিন্তা করি, এটাকেও যদি আমরা একটা ক্ষেত্রফল চিন্তা করি এই বি, তাহলে এই বি এর ক্ষেত্রফল স্কয়ার। তাহলে বলতেছে এইখানে যে জমি হবে, এইখানে যে জমি হবে, এই দুইটা জমির যদি যোগফল করি তাহলে তৃতীয় জমির সমান হবে। এটাই ছিল পিথাগোরাসের উপপাদ্য, যে এইখানে যে জমিটা হবে তার জায়গা আর এইখানে যে জমিটা হবে সেই জায়গা, এই দুইটাকে যদি যোগ করি তাহলে এইটা আমরা পাবো। তাহলে সেটাই ছিল আসলে পিথাগোরাসের উপপাদ্য, যে লম্ব স্কয়ার, এই লম্বকে স্কয়ার করব, তারপর হচ্ছে ভূমিকে স্কয়ার করব, তাহলে আমরা পেয়ে যাব কি অতিভুজের স্কয়ার। এটাই একটা বড় আবিষ্কার ছিল এবং এই আবিষ্কারের পরে পৃথিবী আসলে অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ আমরা ভূমি পরিমাপ করতে শিখে গেছি, আমরা ম্যাথমেটিক্স ডেভেলপ করতে শিখে গেছি, আমরা হচ্ছে মোটামুটি বলা যায় একদমই ম্যাথের ডিপ পর্যায়ে চলে গিয়েছি এই পিথাগোরাসের এই বড় একটা আবিষ্কারের ফলে। তাহলে আমাদের জানতে হবে আসলে জ্যামিতির একদম বেসিক যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে আমাদের জানতে হবে রেখা এবং কোণ নিয়ে। যদি আমি চ্যাপ্টারটাকে ফার্স্টে আইডেন্টিফাই করি, আমাকে রেখা এবং কোণের ব্যাপারটা জানতে হবে। হ্যাঁ, তাহলে আমরা রেখা এবং কোণ এই দুইটা বিষয় নিয়ে একটু বিস্তারিত দেখার চেষ্টা করি। রেখা ও কোণ, এই রেখা থেকে আসলে ইন্টারমিডিয়েট একটা চ্যাপ্টারই রয়েছে সরল রেখা। আমরা সরল রেখা পড়ব না, আমরা জাস্ট রেখাটাকেই পড়ার চেষ্টা করব, কারণ আমাদের এই ক্লাসটা কি একদম বেসিক একটা ক্লাস। আর দেখার চেষ্টা করব কোণ। তাহলে আমরা প্রথমেই কোণ নিয়ে পড়াশোনা শুরু করি, হ্যাঁ, তারপরে আমরা রেখার পার্টটাতে যাব। তাহলে আমাদের প্রথম যে জিনিসটা রয়েছে, আমরা কোণ নিয়ে পড়ার চেষ্টা করার শুরু করতেছি। ধরুন একটা ত্রিভুজ যদি আমি চিন্তা করি, এই ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোণটা হবে, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোণগুলো হবে, এই কোণগুলা আমরা পরিমাপ করতে পারি। হ্যাঁ, ত্রিভুজের ভিতরে 3 ধরনের কোণ হতে পারে, একটা মাথায় রাখবেন, ত্রিভুজের ভিতরে 3 ধরনের কোণ হতে পারে। একটা হচ্ছে কি সূক্ষ্ম কোণ, একটা হতে পারে কি সূক্ষ্ম কোণ। ত্রিভুজের ভিতরে 3 ধরনের কোণ হতে পারে, তাহলে একটা হচ্ছে সূক্ষ্ম কোণ হতে পারে, আর একটা হতে পারে কি স্থূল কোণ। স্থূল কোণ, আরেকটা বলেন তো কি কোণ হতে পারে? আরেকটা হতে পারে সমকোণ। হ্যাঁ, এই 3 ধরনের কোণই হতে পারে। তাহলে আমরা সমকোণ বুঝি যে 90 ডিগ্রি থাকলে সেটাকে আমরা কি বলি, সমকোণ বলি।
আর স্থূলকোণ কোনটা? স্থূলকোণ আমরা বুঝবো কিভাবে? 180 মানে হচ্ছে আমরা ধরে রাখবো 90 ডিগ্রির চাইতে যদি বড় কোণ হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো স্থূলকোণ। তাহলে স্থূলকোণ আমরা কিভাবে বুঝবো? স্থূলকোণ বুঝবো আমরা ত্রিভুজের ভিতরে কোণ পাবো 3টা, এছাড়াও আরো কোণ রয়েছে, কোণ কিন্তু অনেকগুলা রয়েছে। আমরা ত্রিভুজের ভিতরে কয়টা কোণ পাবো আমরা সেটা বলতেছিলাম। তাহলে আমরা বলতেছিলাম যে সূক্ষ্ম কোণ পাইতে পারি, স্থূলকোণ পাইতে পারি। তাহলে ত্রিভুজের ভিতরে যদি আমরা স্থূলকোণটা বলি, স্থূলকোণ কি হইতে হবে? 90 ডিগ্রির চাইতে বড় হইতে হবে, 90 থেকে বড়। হ্যাঁ, 90 থেকে বড়। আর সূক্ষ্মকোণ কোনটা হবে? 90 থেকে ছোট। হ্যাঁ, 90 ডিগ্রি থেকে কি হবে? ছোট হবে। তাহলে এই ব্যাপারটা নিয়ে আমরা একটু পড়বো। আমরা কোণ নিয়ে অনেকগুলা কোণ পড়বো, কিন্তু বাট একটা ত্রিভুজের ভিতরে কয়টা কোণ থাকে সেটা হচ্ছে। তাহলে এইখানে সবগুলা কোণই 90 ডিগ্রির চাইতে ছোট, তাহলে এটা কি কোণ হবে? সূক্ষ্মকোণ হবে। তাহলে স্থূলকোণ কিভাবে হইতে পারে? যদি এরকম একটা ত্রিভুজ হয়, তাহলে এই যে এই দুইটা হচ্ছে সূক্ষ্মকোণ, আর এই একটা কোণ হচ্ছে 90 ডিগ্রির চাইতে বড়, তাহলে এই একটা কোণ হবে কি? স্থূলকোণ। আর সমকোণ কোনটা হইতে পারে? এইটা। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে সমকোণ, আর এইখানে কি হইতে হবে? স্থূলকোণ। তাহলে ত্রিভুজে একটা কথা ক্লিয়ার, যে সব সময় কি কোণ থাকবেই, সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। ত্রিভুজে সব সময় সূক্ষ্মকোণ উপস্থিত থাকবেই, মাস্ট। হ্যাঁ, তাহলে আমরা এই কোণগুলা নিয়ে একটু পড়ার চেষ্টা করি। আমরা প্রথমেই 1 নাম্বার দিয়ে পড়ব সূক্ষ্মকোণ। 1 নাম্বার দিয়ে আমরা পড়ব কি? সূক্ষ্মকোণ। হ্যাঁ, তাহলে আমরা 1 নাম্বার দিয়ে, আচ্ছা আমরা 1 নাম্বার দিয়ে সূক্ষ্মকোণ পড়ব। এই যে সূক্ষ্মকোণ, আমরা 1 নাম্বার দিয়ে পড়লাম কি? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের ইংলিশ নামটাও আপনাকে মনে রাখতে হবে, অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল। কারণ আপনি যখন ব্যাংকের পরীক্ষা দিবেন তখন কিন্তু আর বাংলা থাকবে না, ইংলিশ থাকবে। তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল বলতে কি বোঝাচ্ছে? সূক্ষ্মকোণ বোঝাচ্ছে। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ কি হবে? আপনি লিখে ফেলেন 90 ডিগ্রি থেকে ছোট কোণ। 90 ডিগ্রি থেকে কি হবে? ছোট কোণ হবে। হ্যাঁ, ছোট কোণ হবে, 90 ডিগ্রির চাইতে ছোট কোণ। তাহলে এটাই হবে কি? সূক্ষ্মকোণ। একটা চিত্র আঁকাই ফেলেন, এই যে এটা হচ্ছে কি? সূক্ষ্মকোণ। আচ্ছা, এরপরে আপনি পড়লেন কি? স্থূলকোণ। সেটাও আপনি পড়ে ফেলেন, স্থূলকোণ। আপনি সেই স্থূলকোণটাও পড়ে ফেলেন, স্থূলকোণ। স্থূলকোণের ইংরেজি নামটা কি হবে বলুন তো? স্থূলকোণের, দেখেন মোটা মানুষকে কি বলা হয়? অবেসিটি, মানে যারা অতিরিক্ত মোটা তাদেরকে কি বলা হয়? ওবিসিটি বা ওবেস। তো ওই ওই জায়গা থেকে আপনি মনে রাখতে পারেন অবস্টিউস। হ্যাঁ, অবটিউস। তাহলে অবটিউস, এই নামগুলো একটু মনে রাখতে হবে কষ্ট করে। এটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল মানে সূক্ষ্মকোণ, আর অবটিউস, অবটিউস অ্যাঙ্গেল মানে কি? স্থূলকোণ। হ্যাঁ, অবটিউস অ্যাঙ্গেল। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় কোণ, 90 ডিগ্রি থেকে বড় কোণ। তাহলে এটার একটা চিত্র আঁকাই ফেলেন। এই যে 90 ডিগ্রির চাইতে বড় কোণ, এটাই হচ্ছে অবটিউজ কোণ, অবটিউজ কোণ। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি পড়বেন যে সমকোণ। সমকোণটাকে আমরা ইংলিশ নামে কি বলবো বলেন তো? আমরা এইখানে আসলে শিখতেছি মূলত ইংলিশ নামগুলোর জন্য, কারণ আপনি সূক্ষ্মকোণ, স্থূলকোণ এটা তো পারেন, এটা সবাই পারে। তাহলে আমি কেন এটা পড়াচ্ছি? এই যে ইংলিশ নামের জন্য। সো এই জায়গায় একটু গুরুত্ব দিন। অবটিউজ, অ্যাকিউট, রাইট অ্যাঙ্গেল। এখন আমরা পড়বো রাইট অ্যাঙ্গেল। সো রাইট অ্যাঙ্গেলটা দেখি এখন। আমরা 3 নম্বরে পড়ব সমকোণ। সমকোণের ইংলিশ নামটা কি? সমকোণ। সমকোণ হচ্ছে রাইট অ্যাঙ্গেল, এটাকে আমরা বলবো রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল। তাহলে এটা হচ্ছে কি? ডিরেক্ট 90 ডিগ্রির কোণটাকে আমরা কি বলবো? সমকোণ। 90 ডিগ্রি কোণকে কি কোণ বলা হয়? সমকোণ বলা হয়। এটা আমরা জানি 90 ডিগ্রি কোণ। তাহলে এটাই হচ্ছে কি? সমকোণ। সমকোণকে এইভাবে কিন্তু প্রকাশ করা হয়, আর বাকি সব কোণগুলাকে কি করি? এইভাবে প্রকাশ করি, তাই না? এইভাবে মানে একটা গোল দাগ দিই, বাট সমকোণকে এই একটা বক্স আকারে প্রকাশ করি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি সরল কোণের কথা বলি, সরল কোণ। সরল কোণটাকে কোণটাকে বলবো আমরা সরল কোণ। সরল কোণের ইংলিশ হচ্ছে
স্ট্রেট অ্যাঙ্গেল। সরল মানে কি? স্ট্রেট, সরল লাইন, স্ট্রেট লাইন, তাহলে হচ্ছে সরল কোণ, তাহলে হচ্ছে এটা কি হবে? স্ট্রেট অ্যাঙ্গেল, স্ট্রেট অ্যাঙ্গেল। তাহলে এটাকে আমরা কি বলবো? 180 ডিগ্রি যদি কোনো কোণ থাকে, এই 180 ডিগ্রি যে কোণটা হবে, এই 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলা হয়। তাহলে 180 ডিগ্রি কোণকে কি কোণ বলা হয়? কোণকে সরল কোণ বলে, সরল কোণ বলে। 180 ডিগ্রি যে কোণটা থাকবে সেটাই হচ্ছে সরল কোণ। আচ্ছা, তারপরে খুবই 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 গুরুত্বপূর্ণ, এখন আমরা 5 নাম্বার যেটা পড়বো এটাকে 5 স্টার দিয়েই ফেলুন। এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ, এটা গুরুত্বপূর্ণ, প্রবৃদ্ধ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণটাকে আমরা কি বলবো? রিফ্লেক্স অ্যাঙ্গেল বলবো। তাহলে এটাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ। আপনার পরীক্ষায় আসতে পারে প্রবৃদ্ধ কোণ কাকে বলে, বা প্রবৃদ্ধ কোণ কোনটি, বা অনেক সময় প্রশ্ন এরকম আসে কোনটি, নিচের কোনটি প্রবৃদ্ধ কোণ। তাহলে এটাকে আমরা ইংলিশে বলবো রিফ্লেক্স, রিফ্লেক্স অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেল। ইংলিশ নামগুলো মুখস্থ করতে হবে, এর জন্য আসলে এটা পড়ানো, হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে দুই সমকোণ অপেক্ষা বড়, মানে 180 ডিগ্রির চাইতে বড়। আপনার হচ্ছে 180 ডিগ্রির চাইতে বড়, 180 থেকে কি হইতে হবে? বড় হইতে হবে এই অ্যাঙ্গেলটা, এবং 360 ডিগ্রির চাইতে ছোট হইতে হবে। এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রির চাইতে বড়, 360 ডিগ্রির চাইতে ছোট। এই 180কে আমরা দুই সমকোণ বলতে পারি, হ্যাঁ, 180কে আমরা কি বলতে পারি? দুই সমকোণ। তাহলে দুই সমকোণ থেকে বড় এবং 4 সমকোণ থেকে কি ছোট, তাহলে আমরা এটাই বলবো। কারণ 90 ডিগ্রিতে এক সমকোণ, তাহলে এইখানে 180 মানে কি দুই সমকোণ আছে। 360-এর ভিতরে কয় সমকোণ আছে? 4 সমকোণ আছে। তাহলে এই সংজ্ঞাটা আমরা লিখতে পারি যে দুই সমকোণ থেকে বড়, দুই সমকোণ থেকে বড় এবং এবং 4 সমকোণ থেকে, 4 সমকোণ থেকে ছোট কোণকে, 4 সমকোণ থেকে ছোট, 4 সমকোণ থেকে ছোট কোণকে কি বলা হয়? ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়, প্রবৃদ্ধ কোণ বলে। প্রবৃদ্ধ কোণের ইংলিশ নামটা কি? রিফ্লেক্স, রিফ্লেক্স কোণ, হ্যাঁ। তাহলে আমরা এটা ক্লিয়ার, এটা আমরা ক্লিয়ার, ওকে। এরপরে আমরা পড়ব 6 নম্বরে সন্নিহিত কোণ, হ্যাঁ, সন্নিহিত কোণ, একদমই কাছে কাছে যে কোণটা থাকে এটাকে আমরা বলি সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ। এই সন্নিহিত কোণটাকে আমরা ইংলিশে কি বলবো? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, অ্যাডজাসেন্ট, স্পেলিংটা মনে হয় ভুল করলাম, ইএনটি, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, এটা, ওকে। এটা হচ্ছে আসলে সন্নিহিত, মানে একটার পাশাপাশি যদি আরেকটা কোণ থাকে তাহলে সেটাকে আমরা কি কোণ বলি? সন্নিহিত কোণ বলি। একটার পাশাপাশি যদি আরেকটা কোণ থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? সন্নিহিত কোণ বলি, হ্যাঁ। ধরুন এইখানে হচ্ছে দুইটা কোণ আছে, তাহলে এই কোণের সন্নিহিত কোণ কোনটা? এটা যদি এ অ্যাঙ্গেল হয়, এটা এ কোণ, এই কোণের সন্নিহিত কোণ হবে এই যেটা বি কোণ। কাছাকাছি যে কোণটা থাকে সেটাই হচ্ছে কি? সন্নিহিত কোণ, সেটাই হচ্ছে সন্নিহিত কোণ। আপনারা বুঝতে পেরেছেন সন্নিহিত কোণ কোনটা? এরপর হচ্ছে আমরা বিপ্রতীপ কোণ পড়ব, বিপ্রতীপ কোণ, হ্যাঁ। সন্নিহিত কোণ সম্পর্কে সবাই ক্লিয়ার, তাই না? সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ সম্পর্কে আমরা সবাই ক্লিয়ার। আচ্ছা, সন্নিহিত কোণ আমরা ওকে, তাহলে সন্নিহিত কোণ আমরা ওকে, ওকে। সন্নিহিত কোণ নিয়ে আরো কারো কোনো প্রবলেম আছে? সন্নিহিত কোণ নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না, ওকে। তাহলে আমরা সন্নিহিত কোণটা পড়ে ফেললাম। আচ্ছা, এখন আমরা পড়ব, এখন আমরা পড়ব বিপ্রতীপ কোণ। 6 নম্বরে আমরা পড়ব কি কোণ? বিপ্রতীপ কোণ। আমরা 6 নম্বরে পড়ব গিয়ে বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ আমাদের পড়তে হবে, হ্যাঁ। 6 নাম্বার তো পড়ে ফেলেছি, তাই না? 7 নম্বরে গিয়ে পড়বো আমরা বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ
বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণকে আমরা কি বলবো? ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল। বিপ্রতীপ ইংরেজি হচ্ছে ভার্টিক্যাল অপোজিট, ভার্টিক্যাল ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল, ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল। আমরা আসলে ইংলিশ নামগুলা কেন পড়বো? কারণ ব্যাংকের চাকরির প্রশ্নগুলো ইংলিশে হয়। হ্যাঁ, তাহলে বিপ্রতীপ কোণ আমরা বুঝবো কিভাবে? এই যে এটার বিপরীত কোণটাকে, এটা যদি এ অ্যাঙ্গেল হয় তাহলে এটার বিপরীত যে কোণটা থাকবে সেটাই হচ্ছে বিপ্রতীপ কোণ। এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। হ্যাঁ, আচ্ছা, একান্তর কোণ পড়বো আমরা। একান্তর কোণ, একান্তর কোণ, একান্তর কোণের ইংলিশ কি? অল্টারনেটিভ বা অল্টারনেট, অল্টারনেট, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। একান্তর ইংরেজি হচ্ছে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এটি হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ কোনটা? এই যে দেখুন, এই যে এইটার একান্তর কোণ কোনটা হবে? এটার একান্তর কোণ হচ্ছে এটা। একই লাইনের মাঝখানেই দেখুন, এই যে এই দিকে এটার একান্তর কোণ এটা, এটার একান্তর কোণ এটা। হ্যাঁ, তাহলে আমরা যদি আরো একান্তর কোণের চিন্তা করি যে এটার একান্তর কোণ হচ্ছে এটা, তাহলে এখানে কি আরো একান্তর কোণ পাবো? আরো একান্তর কোণও পাওয়া সম্ভব। যেমন এই যে এটার একান্তর কোণ, এটার একটা বাঁশেরই দেখেন দুই দিকে যে কোণটা থাকবে, এটার একান্তর কোণ হচ্ছে এই যে এটা, এটা, এটার একান্তর কোণ হচ্ছে এটা। তাহলে এটার একান্তর কোণ এটা, তাহলে এটার একান্তর কোণ দেখুন, একটা বাঁশেরই, একটা বাঁশের দুই দিকে, এই বাঁশটারই আপনি দেখুন তো দুই দিকে না? এই যে দেখুন, একটা হচ্ছে এইদিকে আর একটা হচ্ছে এইদিকে, আবার সেম একটা বাঁশেরই একটা এইদিকে আর একটা হচ্ছে এইদিকে, এটাই হচ্ছে একান্তর কোণ। হ্যাঁ, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে কি? একান্তর কোণ। তাহলে আমরা অনুরূপ কোণটা পড়ব। অনুরূপ কোণ, তাহলে অনুরূপ কোণ কোনটা হবে? অনুরূপ কোণ। এগুলা পড়ে আমাদের কি হবে আসলে? এগুলা চাকরি পরীক্ষায় আসে, বুঝছেন? নিচের কোণটি অনুরূপ কোণ, ই কোণ, এগুলো আসে। তাহলে হচ্ছে কুরেসপন্ডিং অ্যাঙ্গেল। অনুরূপ হচ্ছে কুরেসপন্ডিং, তাহলে কুরেসপন্ডিং অ্যাঙ্গেল হবে কুরেসপন্ডিং, কুরেসপন্ডিং অ্যাঙ্গেল, কুরেসপন্ডিং অ্যাঙ্গেল। ইংলিশ নামগুলো মুখস্থ করে ফেলেন, বুঝছেন? একদিনে তো মুখস্থ হবে না, বাট 2-3 দিন লাগুক, বাট মুখস্থ করে ফেলেন ইংলিশ নামগুলা। কুরেসপন্ডিং অ্যাঙ্গেল, কারণ আপনাকে যখন ইংলিশে প্রশ্ন করা হবে ব্যাংকের চাকরির পরীক্ষায়, তখন কিন্তু এইগুলা থাকবে, কুরেসপন্ডিং অ্যাঙ্গেল, তারপর হচ্ছে আপনার থাকবে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তারপরে থাকবে ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল। তো আপনারা এইগুলা দেখে তো ঘাবড়িয়ে যাবেন যে এইগুলা কি, এইগুলো তো অ্যাঙ্গেল কোন ধরনের অ্যাঙ্গেল, কুরেসপন্ডিং অ্যাঙ্গেল কোনটা আবার? কুরেসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে অনুরূপ কোণ। এই যে এইটা যেই কোণ হবে এটা হচ্ছে সেম কোণ। এটা দেখুন বাঁশের বিপরীত দিকে না, আগে যখন আমরা ওই কোণটা পড়ছিলাম দেখেন, এটা যখন আমরা পড়ছিলাম বাঁশের বিপরীত দিকে পড়েছিলাম, এটা এই যে দেখেন বাঁশের বিপরীত দিকে, এটা আর এইটা, এই দুইটা হচ্ছে কি কোণ? একান্তর কোণ, একান্তর কোণ বা হচ্ছে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। বাট এটা হচ্ছে কুরেসপন্ডিং। কুরেসপন্ডিং কি দেখুন তো, বাঁশের একই দিকে, দুইটাই কিন্তু সেম একই দিকে, এই যে একই সাইডে। তাহলে আপনি যদি আরো অনুরূপ কোণ বের করতে চান এই একটা বাঁশ থেকে, তাহলে দেখবেন অনুরূপ কি হবে? বাঁশের একই দিকে হবে, এই যে এরকম, এটাও এটাও কি হবে? এটাও হচ্ছে কুরেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে আপনি কুরেসপন্ডিং অ্যাঙ্গেলটা বুঝতে পেরেছেন? কুরেসপন্ডিং অ্যাঙ্গেল, হ্যাঁ, কুরেসপন্ডিং অ্যাঙ্গেল বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে এখন হচ্ছে আরো দুইটা কোণ সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, আপনাকে আরো দুইটা কোণ সম্পর্কে জানতে হবে। বলুন তো সেই দুইটা কোণের নাম কি? পূরক কোণ এবং সম্পূরক কোণ। এবং এই দুইটাই হচ্ছে কি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই পূরক কোণ এবং সম্পূরক কোণ। আপনাকে এটা সম্পর্কে বিস্তারিত জানতে হবে। পূরক কোণ এবং সম্পূরক কোণ, আপনাকে এটা সম্পর্কে কি করতে হবে? বিস্তারিত জানতে হবে। পূরক কোণ এবং সম্পূরক কোণ, এটা সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে। এবং এটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এই জায়গা থেকে আপনার প্রায় চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে, একটা প্রশ্ন, এবং খুবই সহজ এটা। তাহলে আমরা পূরক কোণ কাকে বলবো? হ্যাঁ, আমরা পূরক কোণ কাকে বলবো? পূরক কোণ, পূরক কোণ এটা আমরা কাকে বলবো? দেখুন পূরক কোণ কি? আচ্ছা, পূরক কোণের ইংলিশটা কি হবে?
পূরক কোণ, পূরক কোণের ইংলিশটা কি হবে? পূরক কোণের ইংলিশটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, হ্যাঁ, পূরক কোণের ইংলিশটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি, মেন্টারি বলতে পারি, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো? পূরক কোণ বলবো। হ্যাঁ, এটাই মাথায় রাখবেন, এটা অনেক চাকরির পরীক্ষায় আসে। পূরক কোণ, পূরক কোণটা কি? দেখুন, দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি। দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি। আমি বললাম এটা 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত? আপনি বলুন তো, আনসার বলেন। 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত? তাহলে দেখুন 30-এর সাথে কত যোগ করলে 90 হবে, সেটাই। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বানাইতে গেলে আপনি 30-এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত, 30-এর সাথে কত যোগ করলে 90 হবে, সেটাই হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। 30-এর সাথে কত যোগ করলে 90 হবে? 30-এর সাথে 60 যোগ করলে 90 হবে, তাহলে এটা 60 ডিগ্রি। এই যে এইটাই হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে হচ্ছে আমি যদি আরেকটা বলি যে এটা হচ্ছে 20 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রির কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত? হ্যাঁ, 20 ডিগ্রির কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের মানটা কত? তাহলে আপনি কি দাগাবেন? 20-র সাথে কত যোগ করলে 90 হয়? 70 যোগ করলে 90 হবে। তাহলে 20 ডিগ্রির কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে 70, তাহলে 70 ডিগ্রির কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত? 20 ডিগ্রি। একটার একটার পূরক কোণ, তাহলে এটাকেই বলা হয় পূরক কোণ। হ্যাঁ, তাহলে আমি যদি বলি এটা হচ্ছে 45, আচ্ছা এটা 40 দিলাম, এটা হচ্ছে 40 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রির কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত? আপনি কমেন্ট করেন। 40 ডিগ্রি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত? তাহলে 50 ডিগ্রি। 40 ডিগ্রি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে 50 ডিগ্রি। কোনো ঝামেলা আছে? ঝামেলা আছে এটাতে? ঝামেলা থাকার কথা না। তাহলে কমপ্লিমেন্টারি, কমপ্লি মানে কম, কম মানে হচ্ছে পূরক এটার ক্ষেত্রে। তাহলে যদি সম্পূরক বলি, দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে পূরক কোণ হচ্ছে কি? দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হবে। দুটি কোণের যোগফল 90 ডিগ্রি, একটি কোণ আরেকটির পূরক কোণ। দুটি কোণের যোগফল, যোগফল 90 ডিগ্রি, একটি আরেকটার পূরক কোণ, একটি আরেকটির পূরক কোণ, একটি আরেকটার কি হবে? পূরক কোণ হবে। আচ্ছা, তাহলে আমরা পূরক কোণ পড়ে ফেললাম। এখন আমরা পড়ব সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, সম্পূরক কোণ। হ্যাঁ, সম্পূরক কোণ। তাহলে সম্পূরক কোণ আমরা যদি বের করতে চাই যে সম্পূরক কোণ কত হবে, সম্পূরক কোণটার ইংলিশটা লিখে ফেলি, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। আচ্ছা, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলসটা আমরা বুঝতেছি যে দুইটা কোণের যোগফল কি হবে? 180 ডিগ্রি হবে। ধরুন এটার মান বললাম আমি 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রির সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস কত হবে? 60 ডিগ্রির সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস কত হবে? তাহলে দুইটার যোগফল 180 বানাইতে হবে। 60-এর সাথে কত যোগ করলে 180 হবে? 60-এর সাথে কত যোগ করলে 180 হবে? 120 যোগ করলে 180 হবে। অথবা আপনি যেভাবে বের করতে পারেন, 180 থেকে 60 বাদ দেন, 180 থেকে 60 বাদ দিলে যা হবে সেটাই হবে কি? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আগেরটা কি করবেন? 90 থেকে ওই কোণটা বাদ দিবেন, তাহলেই হয়ে যাবে। আর এখন কি করবেন? 180 থেকে ওই কোণটা বাদ দিবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে 180 থেকে বাদ দিয়ে দিন, তাহলে কত হয়ে যাবে? এই যে এটা, এটাই হচ্ছে কি? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে হচ্ছে এটা সম্পূরক কোণ। তাহলে আমাদের কোণের ব্যাপারগুলো শেষ মোটামুটি। আপনারা কোণের ব্যাপারগুলো নিয়ে কি কারো কোনো দ্বিমত আছে? কোণের ব্যাপারগুলা কোন ক্লিয়ার হয়েছে আপনাদের? কোণের ব্যাপারগুলা ক্লিয়ার হয়েছে? বলুন তো, কোণের ব্যাপারগুলা ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হলে আপনি জাস্ট কমেন্ট করুন ইয়েস ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, সবারই আনসার হচ্ছিল, আমি আসলে কমেন্ট খেয়াল করি নাই, বাট এখন দেখলাম সবারই আনসার হচ্ছে। কৌণিক বিন্দু আলাদা, ছেদক একই পাশে, অনুরূপ কোণ। রাইট রাইট, খুব সুন্দর আনসার দিয়েছেন।
হ্যাঁ, আপনার আনসারগুলো ঠিক হয়েছে। ওকে, তাহলে আমরা এই বিষয়টা একদম ক্লিয়ার। মুখস্থ করতে হবে ইংলিশ নামগুলা, তাহলেই হয়ে যাবে। তাহলে এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই, তাই না? এখন আসি আমাদের রেখা। রেখার ক্ষেত্রে একটু ঝামেলা থাকলেও থাকতে পারে, রেখার ব্যাপারটা নিয়ে আসি, তাহলে আমাদের এইখানে মূলত ব্যাপারটা শেষ হয়ে যাবে। তারপর আমরা ত্রিভুজে চলে যাব। আমরা একটু রেখা সম্পর্কে পড়ে নেই। রেখা, রেখা, হ্যাঁ, দেখুন এখানে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে রেখা, রেখা রশ্মি, রশ্মি আর হচ্ছে রেখা অংশ। রেখা অংশ, এই তিনটার মধ্যে পার্থক্য কি? রেখা, রশ্মি, রেখা অংশ, এই তিনটার মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন? রেখা, রশ্মি, রেখা অংশ, এই তিনটার মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন? দেখুন আপনাকে আমি বলে দিই। ধরুন সাপোজ এই যে এই জায়গা থেকে আমি যাত্রা শুরু করলাম, চলতেই আছি, একদিকে চলতেই আছি, এটাকেই বলা হয় কি রেখ, এটাকেই বলা হয় রশ্মি, এটাকেই বলা হয় কি রশ্মি। রশ্মি একদিকে চলমান, রশ্মি কি থাকবে? একটা প্রান্তবিন্দু থাকবে, আর একদিকে কি থাকবে? চলমান থাকবে, এটাকেই বলা হয় রশ্মি। আর রেখা কোনটা? রেখা হচ্ছে দুই দিকেই চলমান, এইদিকেও চলমান, এইদিকেও চলমান, কোনো প্রান্তবিন্দু নাই, কোনো প্রান্তবিন্দু নাই। যদি দুই দিকে চলমান থাকে, এই দুই দিকে চলমানটাকেই কি বলা হয়? দুই দিকে চলমানটাকেই বলা হয় রেখা। তাহলে রেখার কোনো প্রান্তবিন্দু নাই, রেখা দুই দিকে চলমান। আর রশ্মির একটা প্রান্তবিন্দু আছে আর একদিকে চলমান। তাহলে রেখা অংশ কোনটা? এই রেখাকে কেটে যদি আমি অংশ করে ফেলি, রেখার একটা অংশ যদি আমি কেটে নেই, কেটে নিয়ে আমি এটাকে জুম করতেছি, রেখার এই অংশটা কেটে আমি কি করলাম? জুম করে ফেললাম, তাহলে এটাই হচ্ছে রেখা অংশ। এখানে দুইটাই প্রান্তবিন্দু থাকবে। রেখা অংশ দুইটা প্রান্তবিন্দু। রেখা অংশের প্রান্তবিন্দু কয়টা? রেখা অংশের প্রান্তবিন্দু হচ্ছে দুইটা। হ্যাঁ, আমি যদি বলি রেখা অংশের প্রান্তবিন্দু হচ্ছে দুইটা, এইখানে একটা প্রান্তবিন্দু, এইখানে একটা প্রান্তবিন্দু, কারণ একটা রেখাকে কেটে অংশ করা হয়েছে। আর রশ্মি, রশ্মির ক্ষেত্রে প্রান্তবিন্দু হচ্ছে একটা। আর রেখা, রেখার ক্ষেত্রে কোনো প্রান্তবিন্দু নাই, দুই দিকেই কি চলমান। এটাই হচ্ছে পার্থক্য, এখানে আর কোনো পার্থক্য নাই। ওকে, আমরা এইটুকু ক্লিয়ার। তাহলে এখানে আর কোনো পার্থক্য নাই। তাহলে আমাদের এইটুকু আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আমাদের পড়াশোনা করতে হবে এখন ত্রিভুজ নিয়ে। হ্যাঁ, ত্রিভুজ নিয়ে। ত্রিভুজ অনেক বেশি গুরুত্বপূর্ণ, ত্রিভুজ অনেক বেশি গুরুত্বপূর্ণ, ত্রিভুজ থেকে অনেক প্রশ্ন আসে। আমরা ত্রিভুজ নিয়ে পড়াশোনা করব। ত্রিভুজ চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আগে বলুন তো, বাংলার একটা প্রশ্ন করি, ত্রিভুজ বানানটা কিভাবে হবে সেটা বলুন। ত্রিভুজ নাকি ত্রিভুজ, কোনটা হবে? ত্রিভুজ নাকি ত্রিভুজ, এই দুইটার ভিতরে কোন বানানটা রাইট বলুন তো? এটা তো বাংলাতে আসে। ত্রিভুজ কোনটা হবে? ত্রিভুজ কোনটা হবে? ত্রিভুজ কোনটা হবে এটা বলুন। ত্রিভুজ কোনটা হবে? নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, নির্দিষ্ট দৈর্ঘ্য নাই, হ্যাঁ রাইট, আপনি ওইভাবেও আনসার দিতে পারেন, ওইটাও রাইট। একভাবে দিলেই হলো, প্রান্তবিন্দু দিয়েও আনসার দিতে পারেন, ওইভাবেও আনসার দিতে পারেন। হ্যাঁ, দুইটাই রাইট, দুইটাই রাইট। আচ্ছা, আমাকে এখন বলুন, আমাকে ফার্স্টে বলুন আপনি যে ত্রিভুজটা, যে এই ত্রিভুজের বানান কোনটা সঠিক? হ্যাঁ, সবাই সবাই রাইট আনসার দিয়েছেন, এটা সঠিক না, এটা সঠিক। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা বহু ত্রিভুজ পড়বো, অনেকগুলা ত্রিভুজ পড়বো। হ্যাঁ, আমরা অনেকগুলা ত্রিভুজই পড়বো। তাহলে ত্রিভুজের ভিতরে আমরা যদি অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র, এই তিনটা জিনিস যদি আমরা আগে পড়তে চাই, এই তিনটা জিনিস ফার্স্টে পড়তে চাচ্ছি। যে ত্রিভুজের ভিতরে তিনটা জিনিস আমরা পড়তে চাচ্ছি। একটা হচ্ছে অন্তকেন্দ্র, অন্তকেন্দ্র, তারপরে হচ্ছে পরিকেন্দ্র, পরিকেন্দ্র, আর হচ্ছে বরকেন্দ্র। এই তিনটা সম্পর্কে কে জানেন? কার হচ্ছে একদম কনসেপ্ট ক্লিয়ার রয়েছে আমাকে একটু বলুন। হ্যাঁ, অন্তকেন্দ্র, তারপর হচ্ছে অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, বরকেন্দ্র, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, বরকেন্দ্র,
এই তিনটা সম্পর্কে কার কার একদম ক্লিয়ার ধারণা রয়েছে আমাকে একটু কমেন্টে জানান। অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, বরকেন্দ্র, এই তিনটা সম্পর্কে কার কার ধারণা রয়েছে আমাকে একটু জানান। এই তিনটা সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা কারো নাই? এই তিনটা সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা কি কারো নাই? দুইটা সম্পর্কে ধারণা রয়েছে। আচ্ছা, আমি ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আসলে আমি ক্লিয়ার করার জন্যই তো এসেছি। হ্যাঁ, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আগে বলুন এই তিনটার ইংরেজি কি হবে, সেই তিনটার ইংরেজি আগে শিখে নিন। অন্তকেন্দ্র, অন্তকেন্দ্রকে কি বলা হয়? ইন সেন্টার বলা হয়। অন্তকেন্দ্রকে ইন সেন্টার, এটাকে বলা হয় ইন সেন্টার, অন্তকেন্দ্র। হ্যাঁ, অন্তকেন্দ্রকে ইন সেন্টার বলা হয়। আর পরিকেন্দ্র, পরিকেন্দ্রকে বলা হয় সার্কুমেন্টার। পরিকেন্দ্রকে বলা হয় সার্কুমেন্টার, সার্কাম সেন্টার। আচ্ছা, এটাকে আমি এইভাবে লিখি, পরিকেন্দ্রকে বলা হয় সার্কাম সেন্টার, মানে সার্কেল দিয়ে যে সেন্টারটা আসবে ওইটাই আর কি, সার্কাম সেন্টার। তার মানে ইন সেন্টার, অন্তকেন্দ্র, অন্ত মানে ইন, অন্ত ভিতরে, তাহলে এটাই মনে রাখবেন, ইন, আর কেন্দ্র মানে সেন্টার। পরি মানে কি, বাহিরে বা সার্কেল বা সার্কাম, তাহলে এইখানে মনে রাখবেন সার্কাম, তারপরে মনে রাখবেন সেন্টার, তাহলে এটা মনে থাকবে। আর বরকেন্দ্র, বরকেন্দ্র, হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। বরকেন্দ্র, এই বরকেন্দ্র হচ্ছে যে আমরা মিড পয়েন্টে বা মিডিয়াস যেটা থাকে সেটাকেই বলা হয় সেন্ট্রয়েড। বরকেন্দ্রকে বলা হচ্ছে কি, সেন্ট্রয়েড। তাহলে হচ্ছে আমরা বরকেন্দ্র, এটার ইংলিশটা হচ্ছে সেন্ট্রয়েড। আরেকটা ইংলিশ এটার আছে, সেটাও অনেক সময় আসে। হ্যাঁ, আপনারা হচ্ছে যে কোনো একটা মনে রাখলেই হয় আসলে। হ্যাঁ, সেন্টার অফ মাস বলা যেতে পারে, সেন্ট্রয়েড বলা যেতে পারে, যেটাই থাকুক একটা হতে পারে। যেমন অনেক ক্ষেত্রে আপনি ব্যাংকের পরীক্ষায় দেখবেন সেন্টার অফ মাস থাকে, সেন্টার, সেন্টার অফ মাস। হ্যাঁ, সেন্টার অফ মাস, বা আমি যেটা বলবো বরকেন্দ্র ইংরেজি হচ্ছে সেন্ট্রয়েড, সেন্ট্রোইড, এটাও লিখতে পারেন। ওকে, আচ্ছা, এখন এই তিনটা আমি একটু ক্লিয়ার করে দেই। আপনি প্রথমত, আমি এইখানে একটা নতুন পেজ নেই, পেজ নিয়ে হচ্ছে আমি অন্তকেন্দ্রটা আগে ক্লিয়ার করি। অন্তকেন্দ্র, অন্তকেন্দ্র, এই অন্তকেন্দ্র হবে কোনটা, যে আমরা যদি একটা ত্রিভুজ আঁকাই, এই ত্রিভুজের আমরা এই যে এইগুলাকে সবগুলাকে আমরা কি করব, সমদ্বিখণ্ডিত করব, মানে এটাকে দুই ভাগে ভাগ করব। এই যে এটাকে দুই ভাগে ভাগ করব, এইদিকে যত কোণ থাকবে এইদিকেও তত কোণ থাকবে, তাহলে আমরা এটাকে দুই ভাগে ভাগ করলাম। ঠিক এইটাকেও কি করব, দুই ভাগে ভাগ করব, মানে এইদিকেও যত অ্যাঙ্গেল থাকবে এইদিকেও সেম অ্যাঙ্গেল থাকবে। ঠিক এটাকেও দুই ভাগে ভাগ করব। এরা যে মিলিত হবে, এই যে দুই ভাগে ভাগ করার পরে এরা যে এখানে মিলিত হবে, সেটাই হয়ে যাবে কি, সেটাই হয়ে যাবে আমাদের মূলত অন্তকেন্দ্র বা ইন সেন্টার, অন্তকেন্দ্র। আচ্ছা, তাহলে আমরা পরিকেন্দ্র কিভাবে পাবো? পরিকেন্দ্র, পরিকেন্দ্র এটা আমরা কিভাবে পাবো? যদি আমরা একটা ত্রিভুজ চিন্তা করি, এই ত্রিভুজের প্রথমত এই বাহুটাকে ভাগ করব মাঝখানে, এই বাহুটাকে মাঝখানে ভাগ করব, মানে এইখানে যা থাকবে এইদিকেও তাই থাকবে, এদিকে যতটুকু থাকবে এদিকেও ততটুকুই থাকবে। তাহলে আমরা এটারও কি মাঝখানে ভাগ করবো, এদিকে যতটুকু এটাও। আগে দেখুন, অন্তকেন্দ্র আসলে মূলত কোণের উপর ভিত্তি করে নিছি, তাই না? অন্তকেন্দ্র কোণকে কি করেছি, কোণকে দুই ভাগে ভাগ করেছি। অন্তকেন্দ্র হচ্ছে মূলত কোণ যেটা থাকে, কোণকে কি করেছি, দুই ভাগে ভাগ করেছি, সমান ভাগে। আর পরিকেন্দ্র বাহুকে ভাগ করতেছি দুই ভাগে, বাহুকে ভাগ করতেছি। তাহলে বাহুগুলাকে ভাগ করে যদি আমি এই সবগুলা বাহু দিয়ে লম্ব টানি, এই সবগুলা বাহু দিয়ে লম্ব টানি, অর্থাৎ এটা লম্ব হবে এইদিকে, হ্যাঁ, এই দিক থেকে কি লম্ব হবে, এটা কি হবে, লম্ব হবে। সবগুলা দিয়ে যদি আমি লম্ব টানি, এটা যে বিন্দুতে মিলে হতে হবে সেটাই হচ্ছে পরিকেন্দ্র। আচ্ছা, আর বিপরীত মানে বরকেন্দ্র, এখন আমরা চলে যাই বরকেন্দ্র। বরকেন্দ্র, বরকেন্দ্র কোনটা হবে? ধরুন
এরকম একটা ত্রিভুজ আঁকলাম। এখন এইটা থেকে লম্ব টানতে হবে, একদম অপোজিট বাহুর উপর লম্ব টানবো। এইখানে লম্ব টানলাম, তারপরে এইটা দিয়েও আমি কি করব, লম্ব টানবো। এইখানে এটার কোন জায়গায় লম্ব হয় সেটা দেখতে হবে, এখানে 90 ডিগ্রি যেন হয়, লম্ব হয়। তাহলে আমি এইটা দিয়েও কি টানলাম, লম্ব টানলাম। মানে এই লম্ব বিন্দুগুলা যেখানে মিলিত হবে সেই বিন্দুটাকে আমরা কি বলবো, বরকেন্দ্র বলবো। এই লম্ব বিন্দুগুলা যে মিলিত হবে সেখানেই ব্যালেন্স করা যাবে, এটাই হচ্ছে কি বরকেন্দ্র। তাহলে আমরা তিনটা জিনিস ক্লিয়ার। তিনটা জিনিস আপনি আবার দেখে নেবেন, খাতায় লিখবেন, তাহলেই ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, তাহলে এখন আমরা কখন ত্রিভুজ হয় এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, ত্রিভুজের বেসিকের ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে তিনটা বাহু দেওয়া থাকবে এবং তিনটা বাহুর মান দেওয়া থাকবে। হ্যাঁ, ত্রিভুজ গঠন করা যাবে কিনা। যেমন আমি একটা প্রশ্নই লিখি, হ্যাঁ প্রশ্নই লিখি যে কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না, কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না, কোন তিনটা বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না, কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না। এ নাম্বার অপশনে দেওয়া আছে 2 4 5, বি নাম্বার অপশনে দেওয়া আছে 4 5 6, সি নাম্বার অপশনে দেওয়া আছে 2 4 7, আর ডি নাম্বার অপশনে দেওয়া আছে 3 4 6। এখন আপনাকে দেখতে হবে যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে, এটাই হচ্ছে কথা। মানে এ প্লাস বি এই দুইটার যোগফল সি এর চাইতে বড় হইতে হবে। যদি হয় তাহলে ত্রিভুজ গঠন করা যাবে। দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কি হইতে হবে, বৃহত্তর হইতে হবে। দুইটা বাহুর যোগফল যদি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় তাহলেই কি করা যাবে, শুধুমাত্র ত্রিভুজ গঠন করা যাবে। আদারওয়াইজ কি করা যাবে না, ত্রিভুজ গঠন করা যাবে না। আপনি এই জায়গাটাতে খেয়াল করেন, তাহলেই আপনি পাবেন। দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা যদি বৃহত্তর হয় তাহলে 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 কি হবে, দুইটা বাহুর যোগফল যদি হচ্ছে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় তাহলেই কেবলমাত্র ত্রিভুজ গঠন করা যাবে। যদি সমান সমান হয়ে যায় ত্রিভুজ হবে না। এই যে এ প্লাস বি এর যোগফল যদি সমান সমান হয়ে যায় সি এর, তাহলেও কি হবে না। আর সবচেয়ে বড়টাকে সি বলবো, সবচেয়ে বড় যেটা এটাকে সি ধরবো। তাহলে এখানে সবচেয়ে বড় কোনটা, 5, তাহলে এটা হচ্ছে সি। তাহলে এই দুইটার যোগফল দেখি, এই দুইটার যোগফল কত, এই দুইটার যোগফল হচ্ছে 4 আর 2 6, 6 কি ওই 5-এর চাইতে বড়, তাহলে এটা ত্রিভুজ হবে, এটা ত্রিভুজ হবে। আচ্ছা, এখন এইটাতে দেখি ত্রিভুজ হবে কিনা। এই যে 5 আর 4 যোগফল 6 এর চাইতে বড়, তাহলে এটাও ত্রিভুজ হবে। তাহলে এইটা দেখি, এই যে 2 আর 4 হচ্ছে কত, 6, এই যে 2 আর 4 6, এই যোগফলটা তৃতীয় বাহু অপেক্ষা কি বড় হইল না, ছোট হয়ে গেছে। তাহলে এটা দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না। তার মানে এটাই রাইট আনসার, এটাই রাইট আনসার। তবে এইটাও দেখি, 3 আর 4 7, 7 কি 6 এর চাইতে বড়, 7 হচ্ছে 6 এর চাইতে বড়। আচ্ছা, বড় হইলে এদিকে দিব। তাহলে এটা দিয়েও কি করা যাবে, ত্রিভুজ গঠন করা যাবে। তাহলে অপশন আনসার কোনটা, এটা আনসার। কারণ কি এটা দিয়েই ত্রিভুজ গঠন করা যাবে না, আমি যেহেতু যাবে না বলেছি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমার মনে হয় বুঝার কথা, তাই না? এইখানে মেন ঝামেলাটা হচ্ছে আপনাকে ক্ষেত্রফল মনে রাখতে হবে। হ্যাঁ, আমরা টাইপ 1 যদি এখন চিন্তা করি ত্রিভুজের, টাইপ 01, হ্যাঁ আমরা টাইপ 1 চিন্তা করলাম। টাইপ 1 এ আমরা ক্ষেত্রফল চিন্তা করব। তাহলে আমরা টাইপ 1 এ কি পড়ব, ত্রিভুজের অনেকগুলা ভাগ আছে, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, ঠিক ওই ভাগগুলাই আমরা পড়ব। 1 নম্বরে আমরা পড়তে চাচ্ছি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। 1 নম্বরে আমরা পড়তে যাচ্ছি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ইংলিশ নামটা কি হবে বলুন তো? ইংলিশ নাম ইকুয়ালিটারাল ট্রায়াঙ্গেল বলতে পারি। ত্রিভুজ ইংরেজি হচ্ছে কি, ট্রায়াঙ্গেল। তার মানে ইকুয়াল হবে, ইকুয়াল। তাহলে ইকুইলিটারাল বা ইকুইলটারাল এটাই বলতে পারি। আমি যদি লিখি ইকুয়াল আর্মসও বলা যেতে পারে। তারপরেও এখানে অনেকগুলো নাম হতে পারে, বাট আপনাকে দেখে বুঝে নিতে হবে। তাহলে আমি এখানে বললাম ইকুইলিটারাল, তাহলে LATERL, ইকুইলিটারাল ট্রায়াঙ্গেল।
ট্রায়াঙ্গেল মানে কি? ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ, ট্রায়াঙ্গেল। তাহলে আমরা ইকুইলিটারাল ট্রায়াঙ্গেল এটা আমরা দেখলাম, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, সমবাহু ত্রিভুজ মানে কি? সবগুলা বাহু কি হবে? সমান হবে, সবগুলা বাহুই সমান হবে। হ্যাঁ, প্রত্যেকটা বাহু সমান হবে। তাহলে প্রত্যেকটা বাহু যদি সমান হয় তাহলে প্রত্যেকটা কোণও সমান হবে। বলুন তো এই বাহুর কোণ কোনটা? এই বাহুর কোণ হচ্ছে এই যে এটা, এই বাহুর কোণ হচ্ছে এটা। তাহলে এই বাহুর কোণ কোনটা হবে? এই বাহুর কোণ হবে এইটা। আবার এই বাহুর কোণ কোনটা? এই বাহুর কোণ হচ্ছে এটা। কিভাবে এটা আমরা বুঝলাম? দেখুন, আমি যদি এই বাহুটাকে বড় করি তাহলে দেখেন কোণটাও কিন্তু বড় হবে। এই দেখুন, এই বাহুর কোণ কোনটা? এই যে এটা। যত বড় বাহু তত বড় কোণ। এই বাহুর কোণ কোনটা? এই বাহুর কোণ, এই বাহুর কোণ এটা। দেখুন, আপনি যত বড় বাহু তত বড় কোণ। ধরুন আমি এই যে এখানে একটা আঁকতেছি, হ্যাঁ, তাহলেই বুঝতে পারবেন। দেখুন, এই বাহুটা কি সবচাইতে ছোট না? তাহলে দেখেন এই কোণটাও কি সবচাইতে ছোট। এই বাহুটা কি সবচাইতে বড় না? এই জন্য দেখুন এইখানে কোণটাও কি সবচাইতে বড়। আর এই বাহুটা কি আরেকটু ছোট, তাহলে এই কোণটাও আরেকটু ছোট। তার মানে এই বাহুর উপর ডিপেন্ড করে কোণ। বাহু যত বড় হবে কোণ তত বড় হবে। বাহু কোণের সমানুপাতিক। হ্যাঁ, বাহু কোণের সমানুপাতিক। কোণ বাড়লে বাহু বেড়ে যায়, আবার কোণ কমলে বাহু ছোট হয়ে যায়। তাহলে আমরা এটা বুঝলাম। এখন এই জায়গা থেকে আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফাইন্ড আউট করব। হ্যাঁ, ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের আমাদের কি ফাইন্ড আউট করতে হবে? ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটার তো জানি না আসলে ক্ষেত্রফল কিভাবে বের করব। আমরা যদি এটাই একটু লেখি, ক্ষেত্রফল আমরা যদি বের করতে চাই সমবাহু ত্রিভুজ, তার মানে প্রত্যেকটা বাহুর মান কি সমান। এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ। তাহলে আমি যদি ফার্স্টে কি করলাম, এইখান দিয়ে ভাগ করে ফেললাম, অর্ধেক অর্ধেক করে ফেললাম। আমার তো এটা কেমন হয়ে গেল, একদিকে বেশি দেখাচ্ছে আর একদিকে কম দেখাচ্ছে। আসলে আমি হাত দিয়ে আঁকতেছি তো সমান হবে না। হ্যাঁ, হাত দিয়ে আঁকতেছি তো সমান হবে না। এটা আসলে একটু বুঝে নিতে হবে যে আমরা যদি দুই ভাগ করি তাহলে দুইটা ত্রিভুজ তৈরি হয়ে যাবে, আবার দুইটা ত্রিভুজ তৈরি হয়ে যাবে। এবং এটা আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল চিন্তা করলাম, কারণ আমি একদম লম্ব টেনেছি। তাহলে এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত হবে? a/2। কারণ এই পুরা বাহুটাই তো এ, কারণ সবগুলা বাহুই তো সমান। যেহেতু এটা একটা কি সমবাহু, সমবাহু ত্রিভুজ বা সমবাহু ট্রায়াঙ্গেল বা ইকুয়াল আর্মস ট্রায়াঙ্গেল। তাহলে এই ক্ষেত্রে এই বাহুর দৈর্ঘ্যটা কত হবে? a/2। এই বাহুর দৈর্ঘ্যটা কত হবে? a/2। কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে এই পুরা বাহুটাই তো এ, এই পুরা বাহুটাই যদি এ হয় তাহলে অর্ধেক করলে কত হয়ে যাবে? এরে 2 দিয়ে ভাগ করে দেই। তাহলে এই পুরা এরে অর্ধেক করলে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে a/2। তাহলে এইটুকু হচ্ছে a/2। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটার ক্ষেত্রফল বের করে ফেলি, এই হাফটুকুর ক্ষেত্রফল বের করে ফেলি। এই হাফটুকুর ক্ষেত্রফল কি? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ভূমি কত? এই যে a/2। আর উচ্চতা কত আছে? এই উচ্চতা আমাকে বের করতে হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে অর্ধেক ক্ষেত্রফল কিন্তু বের হয়ে যাবে। আবার এই অর্ধেক আর এই অর্ধেক দুইটা যোগ করে দেব, তাহলে আমরা ফুল পেয়ে যাব। তাহলে এখন উচ্চতা আমাকে বের করতে হবে, তাই না? তাহলে আমি এইখান থেকে ওই যে একটা উপপাদ্য আগেই দেখে আসলাম, ওইটা দিয়ে আমরা উচ্চতা বের করব। তাহলে আমি সেটাই আবার দেখাচ্ছি। দেখুন, আপনি মাথা একটু ঠান্ডা রাখলেই বের করতে পারবেন, কারণ এটা মুখস্থ করলে আপনার মনে থাকবে না। হ্যাঁ, এটা যদি এ হয়, এটা যদি a/2 হয়, তাহলে আমাদের লম্ব বের করতে হবে। এটাকে আমরা কি বলবো? লম্ব। এই লম্বটা বের করতে হবে। তাহলে আমরা জানি ভূমি স্কয়ার, ভূমি, এই ভূমি স্কয়ার প্লাস লম্ব, লম্ব এটার স্কয়ার সমান সমান কি? অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার। তাহলে আমি লম্বটাকে এইদিকে রাখলাম, তাহলে হচ্ছে এই যে লম্ব, এটাকে আমি স্কয়ার, এটা এই পাশে রাখলাম, ওইটা ওই পাশে চলে যাবে। এই যে অতি এটার স্কয়ার মাইনাস কি হয়ে যাবে? ভূমি এটার স্কয়ার। তারপরে আমি রাখলাম এইদিকে লম্বটাকে, লম্ব রাখলে কি হয়ে যায়? এটা রুট ওভার হয়ে যায়, ওইটা কি থাকে? অতি স্কয়ার প্লাস মানে মাইনাস ভূমি স্কয়ার। এটা আপনি খেয়াল করেন, এটা এইটুকু মাইনাস ভূমি স্কয়ার। আপনার বাংলা লেখার দরকার নাই,
আপনি মাথায় রাখবেন এরকম একটা ত্রিভুজ চিন্তা করেন, এরকম একটা ত্রিভুজ চিন্তা করেন, এটা হচ্ছে লম্ব এ, এটা হচ্ছে বি ভূমি, আর এটা হচ্ছে সি। তাহলে আপনার যদি কখনো লম্ব বের করতে বলে, আপনার এই যে এ যদি ফাইন্ড আউট করতে বলে, তাহলে আপনি কি করবেন, এই যে রুট ওভার দিবেন, এই যে সি স্কোয়ার, এই সি স্কোয়ার থেকে বিয়োগ করে দিবেন কি বি স্কোয়ার, তাহলেই হয়ে গেল। তাহলে আমাদের এইখানে লম্ব বের করতে বলতেছে, তাহলে আমরা এইখানে লম্ব বের করতে চাচ্ছি, লম্বটা আমরা বের করতে চাচ্ছি, আমরা ডিরেক্ট এই যে লম্ব, আপনি আর এইটুকু করবেন না, এইটুকু বাংলা লিখবেন না, ডিরেক্ট এইখান থেকে করে দিবেন। লম্ব মানে কি, লম্ব মানে রুট ওভার অতিভুজের স্কোয়ার, এই যে অতিভুজ কি এ, এ এর স্কোয়ার বিয়োগ করে দিব কি ভূমির স্কোয়ার, তাহলে ভূমির স্কোয়ার কত, এই যে এ বাই টু, এই যে এটার স্কোয়ার বিয়োগ করে দেব। তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেশন করেই ফেলি, যেহেতু এইখানে চলেই এসেছি, তাহলে এটাকে উপরে নিচে স্কোয়ার দিয়ে ফেললে নিচে হয়ে যাবে 4, আর এইখানে এ স্কোয়ার, মানে স্কোয়ারটা ভিতরে ভিতরে দিয়ে দিলাম, 2 এর উপরে স্কোয়ার কি হয়ে যাবে, ওইটা ই হয়ে যাবে। তারপরে যদি আমি আবার আরেকটা লাইন করে ফেলি, এখানে ভিতরে লসাগু করে ফেলি, লসাগু করলে কত হয়ে যায়, এই যে 4 স্কোয়ার থেকে একটা স্কোয়ার চলে যাবে, তাহলে কত হয়ে যাবে 3 স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা আমরা লম্ব পাইলাম, তাই না, লম্বের মান এইটুকু পেয়ে গেলাম। তাহলে দেখুন তো আমাদের ক্ষেত্রফল কি, এই যে এটা অর্ধেক ক্ষেত্রফল আমরা বের করতে চাচ্ছি, অর্ধেক। তাহলে এইখানেও যা হবে এটাও তো তাইই হবে, কারণ এটাও তো এ বাই টু, এটাও কি এ, তাহলে এইটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল কি সেম, তাহলে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, একটাকে বের করে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমরা টোটাল ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে চাচ্ছি, তাহলে আমরা ক্ষেত্রফলটা বের করতে চাচ্ছি, যেহেতু 2 দিয়ে গুণ করব, তাহলে আমি আগেই 2 দিয়ে গুণ করে নিলাম। এখন একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, হাফ, এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত, ভূমি এই যে এইটুকু হচ্ছে ভূমি, তাহলে ভূমির মান কত এ বাই টু, এই যে ভূমি ইন্টু কি উচ্চতা, উচ্চতা কত আছে, এই যে লম্ব যেটা, এটাই উচ্চতা লম্ব, তাহলে লম্বের মানটা আমরা এইখানে বসাই দিই, হ্যাঁ 3 স্কোয়ার বাই 4, 3 স্কোয়ার বাই 4। এখন দেখি এইটা আর এটা কাটা চলে গেল, এইটা আর এটা কাটা চলে গেল, এই রুট বাইরে নিয়ে আসলে কত হয়ে যায় 2 হয়ে যায়, হ্যাঁ রুটের বাইরে যদি আমি এটা নিয়ে আসি, তাহলে 2 আর 2 এটা গুণ করলে কত হয়ে যাবে, সেই হয়ে যাবে, মানে 4 হয়ে যাবে, আর এইখানে রুট ওভার আর এটার স্কোয়ার কাটা গিয়ে এ হয়ে যাবে, তাহলে এইখানে থাকবে কি √3। আমি আবার আরেকটা লাইন করি, সমস্যা নাই, তাহলে আপনার বুঝতে সহজ হবে। এইটা লিখলাম, আর এখন এইটাকে ভাঙলাম, নিচে হইল কত 2, আর এটাকে ভাঙলাম, এটা হইল কত √3, আর এইটা স্কোয়ার এ গিয়ে থাকলো কি এ। এখন দেখুন আপনি এই দুইটাকে গুণ করেন, নিচে হয়ে যায় কত 4, আর উপরে হয়ে যায় কত √3 স্কোয়ার, √3 স্কোয়ার, তাহলে এইটাই হচ্ছে ক্ষেত্রফল। এটা আপনার মুখস্থ করে ফেলতে হবে, কিন্তু বুঝে মুখস্থ করেন, আগে আপনি পুরা ক্যালকুলেশনটা বোঝার চেষ্টা করেন, তারপরে হচ্ছে মুখস্থ করেন, দেখেন আপনার মনে থাকে কিনা। হ্যাঁ, তাহলে আপনাকে যদি আমি বলি, আবার বলি, দেখুন আপনি আবার বুঝেন কিনা, আমি খুব সহজে দ্রুত বের করব এখন, আপনি আমার সাথে সাথে দ্রুত বের করার চেষ্টা করেন। দেখুন আমরা হচ্ছে এত সময় পাবো না তো পরীক্ষায়, আমরা জানি এটা এ, তাহলে এটা কি এ বাই টু, তাহলে আমাকে এইটা বের করতে হবে। এটা আমি বের করব কিভাবে, এটা আমার লম্ব, এটা আমার লম্ব, এই লম্বটা আমি বের করব কিভাবে, আমি জানি অতিভুজ স্কয়ার থেকে যখন ভূমি স্কয়ার বাদ দিব, সেটাও আমি একসাথে করে ফেলতেছি, এই যে এখানে 4 হয়ে গেল, ভূমি স্কয়ার বাদ দিলেই হয়ে যাবে, তাহলে এইখানেও আমি এক লাইনে করে ফেলতেছি, এইখানে 4, তাহলে এখানে হবে কি 4টা স্কয়ার থেকে একটা স্কয়ার যাবে গিয়ে 3 স্কয়ার, তাহলে সেটাকেও আমি ভাগ করে আবার আলাদা করে ফেললাম, নিচে 2 ভেঙে ফেললাম, উপরে কি √3 এ, তাহলে আমি এটা লম্ব পেয়ে গেলাম, লম্বের মান কত √3 এ। ওকে, আচ্ছা এখন আমার পরিসীমা কত, আমি যদি এটার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে এখন ক্ষেত্রফল বের করে ফেলি, একটার ক্ষেত্রফল বের করি, পরে 2 দিয়ে গুণ করে দেব, একটার ক্ষেত্রফল কত হাফ ইন্টু ভূমি, ভূমির মান কত এই যে এ বাই টু, তাহলে এ বাই টু, ভূমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতার মান কত এই যে √3 এ বাই টু, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেহেতু দুইটা ত্রিভুজ হয়ে গেছে তাহলে আবার 2 দিয়ে গুণ করতে হবে, এই যে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এই দুই কাটা, তাহলে এখানে কত হয়ে গেল নিচে 4 আর উপরে কি √3 স্কোয়ার, তাহলে √3 স্কোয়ার আর নিচে কত 4, এটাই হচ্ছে ক্ষেত্রফল। এটা আমরা কি পেয়ে গেলাম, এটা আমরা পেয়ে গেলাম ক্ষেত্রফল। পরিসীমা কত, পরিসীমা একদম সহজ, পরিসীমা, পরিসীমা কত হবে, পরিসীমা কি এই জায়গা থেকে এই বাহু বরাবর যাব, এদিকে যাব, এইখানে আসব, তাহলে এই তিনটাই তো এ, এটাও এ, এটাও এ, এটাও এ, তাহলে পরিসীমা হবে কি তিনটার যোগফল, তিনটা এর যোগফল, তিনটা এর যোগফলকে আমরা কি বলতে পারি
3a, তাহলে পরিসীমা হয়ে গেল 3a। তাহলে তিনটা জিনিস আমার মনে রাখা লাগবে এই সমবাহু ত্রিভুজ থেকে, তিনটা জিনিস মনে রাখা লাগবে। হাইট কত, উচ্চতা কত, উচ্চতা কত √3/2a, উচ্চতা হচ্ছে √3/2a। আর ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে √3a²/4। আর হচ্ছে পরিসীমা কত, পরিসীমা 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 কত, পরিসীমা হচ্ছে 3a, পরিসীমা কত, পরিসীমা হচ্ছে 3a। 2s দিয়ে মানে 2s দিয়ে আমি বুঝাচ্ছি পরিসীমা, কারণ s হচ্ছে অর্ধ পরিসীমা, তাহলে ফুল হবে কি, অর্ধরে 2 দিয়ে গুণ করলে ফুল পরিসীমা হয়ে যাবে। তাহলে আমাদের ক্লিয়ার, এই জায়গাটা ক্লিয়ার, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ। এইখান থেকে প্রায় সময়ই প্রশ্ন আসে যে নিচের কোনটি ক্ষেত্রফল বের করো, বা একটা সমবাহু ত্রিভুজ দিয়ে দিল, প্রশ্নটা হবে এরকম, এই একটা সমবাহু ত্রিভুজ, এটা সমবাহু হইছে দেখতে মনে হয় নাই, তারপরেও ধরে নিন এটাও 3, এটাও 3, এটাও 3, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত বলুন তো, এটার ক্ষেত্রফল কত হবে? আমরা একটু আগেই শিখে এসেছি ক্ষেত্রফল কি, √3/4a²। তাহলে বাহুর দৈর্ঘ্য কত, এ, তাহলে এখানে এ এর মানটা বসাই দিব, জাস্ট হয়ে যাবে। তাহলে মেইন ঝামেলাটা কোন জায়গায়, সূত্র মনে রাখা, সূত্র মনে রাখা, এরপরে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে আমাদের সূত্রটা মনে রাখতে পারলে অঙ্ক হয়ে যাবে। অনেক সময় ধরে টানা বক বক করতেছি, আপনারা কি আছেন না চলে গেছেন? ক্লিয়ার? আপনারা আরেকটা প্রশ্ন সমাধান করেন তো, এই প্রশ্নটা সমাধান করেন। আমি বললাম এই প্রতিটা, আরে কি একটা ত্রিভুজ আঁকাই, হাতটাও বেঁকে যায়, এরকম বাঁকা হইলে হয় বলেন তো? বললাম এটা হচ্ছে 3√2, প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3√2, হ্যাঁ প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3√2, এবং এটা 3√2 বলে দিলাম। আর আমি বললামও না এটা একটা সমবাহু ত্রিভুজ, কারণ প্রতিটা বাহুর দৈর্ঘ্য 3√2। তাহলে আপনি বলেন ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত সবাই বের করেন, সময় 30 সেকেন্ড। মাঝে মাঝে দুই একটা কমেন্ট করে জানান দিবেন যে আপনি আছেন, নাইলে তো মনে হয় যে কই ক্লাস নিতেছি, কেউ তো নাই। মাঝে মাঝে দুই একটা হচ্ছে কমেন্ট করে হলেও জানান দিবেন যে আপনি আছেন। হ্যাঁ আসলে এই টাইমটা ক্লান্ত থাকার কথা, সবাই ক্লান্ত থাকার কথা, ক্লান্ত শরীরে ক্লাস কেউ হচ্ছে করতে চায়, আবার কেউ করতে চায় না, সমস্যা নেই। আচ্ছা তাহলে এখন বলুন তো, এখন বলুন যেটার ক্ষেত্রফল কত হবে, হিসাব করেছেন, করে নেবেন, এটা একদম ইজি একটা জিনিস। আচ্ছা তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজে চলে যাই, সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ তাহলে আমাদের টাইপ 2 এ চলে যাচ্ছি, আমরা টাইপ 1 এ সমবাহু ত্রিভুজ পড়েছি, এখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজ পড়ব। সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ইংলিশ নামটা হচ্ছে আইসোস্কেলস, আইসোস্কেলস ট্রায়াঙ্গেল, আইসোস্কেলস ট্রায়াঙ্গেল, এটা আমরা দেখব সমবাহু ত্রিভুজ। আচ্ছা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুইটা বাহু সমান হবে, এই দুইটা বাহু সমান হবে, এই বাহুটা সমান নাও হইতে পারে, মানে দুইটা বাহু সমান হইলে সমদ্বিবাহু ত্রিভুজ বলবো আমরা। হ্যাঁ তাহলে আমি যদি সমদ্বিবাহু ত্রিভুজ বলি তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দেখুন এই দুইটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে পরিসীমা কত, পরিসীমা একদম ইজি, a+a+b, তাহলে কত হয়ে যাবে 2a+b, এটাই হচ্ছে পরিসীমা, তাই না? পরিসীমা নিয়ে ঝামেলা নাই। আচ্ছা লম্ব আঁকতে হবে, আমাকে লম্বটা বের করতে হবে, সেম আগের মতন চিন্তা ভাবনা, এটা আমি 90 ডিগ্রি আঁকলাম, তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত হয়ে গেছে b/2, এই b/2 দিয়ে আমি লম্বটা বের করে ফেলি,
লম্ব, আমি লম্বটাই বের করে ফেলতেছি, অতিভুজের স্কয়ার, অতিভুজ কত এ স্কয়ার মাইনাস লম্ব ভূমি স্কয়ার বাদ দিব, তাহলে ভূমি স্কয়ার বি স্কয়ার বাই 4, এই যে এই নিচে স্কয়ার করলে 4 হয়ে গেছে, বি স্কয়ার বাই 4। আচ্ছা এখন এই জায়গা থেকে আমি একটু ক্যালকুলেশন করে ফেলি, নিচে কত হয়ে যাবে 4, তাহলে 4 স্কয়ার, এই যে 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখন তার এটা বিয়োগ করা গেল না, এইটুকুই হচ্ছে লম্ব, বা আমি আরেকটু করে ফেলতে পারি, নিচে এটাকে রুট ভেঙে ফেললে 2 হয়ে যাবে, আর এইখানে রুট রাখতে পারি, যেমন 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার, বা এটাকে একটু এইভাবে লেখা যায় হাফ 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাই লম্ব আসলে। তাহলে ক্ষেত্রফল কত হবে, সেম আগের মতন করে আমরা বের করে ফেলবো, হাফ ইন্টু ভূমি কত b/2 ইন্টু উচ্চতা, উচ্চতা কত সেই হাফ, পরে হচ্ছে 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এটাকে কয় দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, কারণ এখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই 2 আর এই হাফ কেটে দিলাম, তাহলে এইখানে কত হচ্ছে নিচে 4 হয়ে যাবে, তাহলে আমি এটা উপরের লাইনেই লিখতেছি, দেখুন এই জায়গা থেকে আমি লিখলাম কত b/4, তারপরে যে এটা 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাই হচ্ছে আসলে ক্ষেত্রফল। এটা আপনি পারবেন কিনা দেখুন, হ্যাঁ b/4, তাহলে 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার, খুবই খুবই জটিল এবং কঠিন, মনে রাখতে হবে। দুইটাই আমি এখন আবার সামারি আকারে বলে দেই, এটা হচ্ছে সমবাহু আর এটা হচ্ছে কি সমদ্বিবাহু, দুইটাই খুব ইম্পর্টেন্ট, দুইটাই খুব জটিল। এটার ক্ষেত্রফল কত হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে সেটা বলুন, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, আমরা একটু আগে বের করেছি, হ্যাঁ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 এ স্কয়ার এটা। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে b/4 রুট ওভার এই যে 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা যদি মনে না থাকে ক্যালকুলেশন করতে থাকবেন, বারবার ক্যালকুলেশন করতে থাকবেন, তাইলেই হয়ে যাবে, এই কাজটা করলেই হয়ে যাবে। ওকে আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চলে যাব বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। হ্যাঁ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা তো দুইটা পড়ে ফেললাম, এখন আমরা স্কেলেন বাহু আর কি, বিষম বাহু যেটা, হ্যাঁ বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বিষম বাহু, তাহলে বিষম বাহু ত্রিভুজ আমরা এটা দেখব, বিষম বাহু ত্রিভুজ। আমরা কি বহুভুজ পর্যন্ত আজকে পড়তে পারবো না? আমার তো টার্গেট ছিল বহুভুজ পর্যন্ত পড়ানোর, আরো 1-1.5 ঘন্টা সময় লাগবে মেবি বহুভুজ পর্যন্ত পড়তে, আমরা কি সেই পর্যন্ত পড়তে পারবো না? কি বলেন, এত কম পড়লে তো হবে না। আচ্ছা স্কেলেন ট্রায়াঙ্গেল সেটাই হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, একটা বাহু আর একটা বাহুর সাথে কোনো মিল নাই, প্রতিটা বাহুই কি হবে অসমান হবে, যেমন একটা বাহুর সাথে আরেকটা বাহুর কি মিল নাই, এটা এ, এটা বি, এটা সি, এদের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব, এটার ক্ষেত্রফল আগে অর্ধ পরিসীমা বের করতে হবে, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। তাহলে পরিসীমা বলতে আমরা কি বুঝি, অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়, আগে অর্ধ পরিসীমা বের করতে হবে। পরিসীমা বলতে কি বুঝি, পরিসীমা হচ্ছে 3টা বাহুর যোগফল, তাহলে অর্ধ পরিসীমা কি 3টা বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ করে দেব, সেটাই অর্ধ পরিসীমা, a + b + c, এটারে 2 দিয়ে ভাগ করে দিলেই আমরা কিসের মান পেয়ে যাব, s এর মান পেয়ে যাব, এটাই হচ্ছে অর্ধ পরিসীমা। আগে আমার অর্ধ পরিসীমা লাগবে, এরপর আমরা ক্ষেত্রফল কিভাবে বের করব, এই অর্ধ পরিসীমা থেকে আমরা ক্ষেত্রফলটা বের করব। তাহলে ক্ষেত্রফল কি হবে, এই যেটা রুট ওভার দিব, রুট ওভার দিয়ে অর্ধ পরিসীমা লিখব, এরপরে s - a একটা বাহু ইনটু s - b আরেকটা বাহু ইনটু s - c আরেকটা বাহু, এই সূত্র আমরা সবাই জানি এবং আমাদের মনে থাকে, কিন্তু বাট আগের দুইটা সূত্র আর বেশি একটা মনে থাকে না। হ্যাঁ তাহলে আমরা 3টা বাহু শেষ করে ফেললাম, এখন আমরা রাইট ট্রায়াঙ্গেলটা পড়ি, যেটা হচ্ছে আমরা সমকোণী ত্রিভুজ। আমরা আগে কঠিন জিনিস পড়লাম কেন, কারণ কঠিন জিনিস পড়লে আমাদের সহজ জিনিসগুলো একদমই পানি ভাত লাগে। হ্যাঁ এটা হচ্ছে আমার পড়ার স্ট্র্যাটেজি, যে আমরা হচ্ছে সব সময় কি করি, হ্যাঁ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ আমরা যদি কঠিন জিনিস একবার মুখস্থ করে ফেলতে পারি তাহলে আমাদের সহজ জিনিস একদম পানি ভাত হয়ে যায়। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব, এটা আর এখন আমাদের বলতেই হচ্ছে না, এ বি আর হচ্ছে সি,
সমান সমান ক্ষেত্রফল কি হবে, এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটার যদি আমরা হচ্ছে ওই যে পিথাগোরাসের একটা উপপাদ্য সেটাও আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি হয়ে যায়, সি স্কোয়ার হয়ে যায়। হ্যাঁ, এটা তাহলে আপনারা কিছু জিনিস মুখস্থ করে নিতে হবে। সমকোণী ত্রিভুজ কখন গঠন করবে, সমকোণী ত্রিভুজ কখন গঠন করবে, বা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু কিভাবে হয়। হ্যাঁ, যেমন দেখেন এই বাহুটা আমরা এই যেরকম মুখস্থ করে ফেলি, এটা হচ্ছে 3 স্কোয়ার, এটা হচ্ছে 4 স্কোয়ার, তাহলে এটা কত হবে, এটা 5 স্কোয়ারই হবে। আবার ঠিক এরকম ভাবে দেখেন, এটা যদি হয় আপনার 6 স্কোয়ার, এটা যদি হয় কত 8 স্কোয়ার, তাহলে এটা কত হবে, মানে মূলত আপনাকে আমি বললাম যে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8, আপনি বলেন এই বাহুটা কত, আপনি আর ক্যালকুলেশন করবেন না, দেখেই মুখস্থ বলে দিতে হবে। হ্যাঁ, যে এই বাহুটা হবে 10। কিভাবে বলবেন, দেখুন আপনি বের করতেন কিভাবে, এই সি তো আপনি জানেন না, তাহলে আপনি সি স্কোয়ার সমান সমান এই দুইটার স্কোয়ার লিখতেন, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। এরপরে কি করতেন, এই সি রুট ওভার দিয়ে দিতেন সমান সমান দিয়ে, তারপর হচ্ছে এই যে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তারপরে কি হইতো সি এরটা যোগফল হইতো 36 প্লাস হচ্ছে 8 8 64। এরপরে কি করতেন, আপনি হচ্ছে 100 লিখতেন, এরপরে কি করতেন রুট করে দিলে 10 হয়ে যেত। কিন্তু আপনার এটা মুখস্থ করার কি দরকার, না এটা এভাবে করার কি দরকার, এটা মুখস্থ করে ফেলেন, ম্যাথমেটিক্স এই জায়গায় আপনি মুখস্থ করে ফেলেন। দেখুন আপনাকে আমি বলি 3 আর 4 যোগ করলে কত হবে, 5 হবে। একটা বাহু 3 থাকলে আর একটা বাহু 4 হইলে তাহলে অপর বাহুটা কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। তারপর আপনি মুখস্থ করেন 6 আর 8 যোগ করলে কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। তারপর আপনি মুখস্থ করেন 9 প্লাস 12 থাকলে কত হয়ে যাবে, 15 হয়ে যাবে, 9 প্লাস 12। তারপর আবার মুখস্থ করেন 12 প্লাস 16। দেখুন এই 12 16 যদি থাকতো আপনি এটা পরীক্ষায় বের করতে পারবেন। আমি বললাম যে আপনাকে এটা 12, হ্যাঁ, আর আমি বললাম এটা 16, এখন এটা কত আপনার এটা বের করতে বললাম। এখন দেখেন আপনি তো ঘাবড়ায় যাবেন পরীক্ষায়, কিন্তু আপনি কি করবেন না, এটা এত বের করার তো সুযোগ নাই। আপনি এটা বের করতে গেলে আপনি আপনার পরীক্ষা চলে যাবে, টাইম চলে যাবে। এটা প্লাস এই যে 16 স্কোয়ার, আপনি 12টা হয়তো মনে রাখতে পারলেন 144, এখন 16টা কিভাবে মনে রাখবেন যে 256 হবে। তো এইটা আবার যোগ করে যা করবেন সেটা আবার যে 400 হয়ে যাবে, হ্যাঁ, এটা যে আবার 400 হয়ে যাবে সেটা আপনার কিভাবে মনে থাকবে, আবার এই 400-র যে বর্গমূল 20 হয়ে যাবে সেটা আপনার কিভাবে মনে থাকবে, এত কিছু তো আপনার মনে নাও থাকতে পারে। তাহলে সেটাই আপনাকে মুখস্থ করে ফেলতে হবে আগে থেকে। হ্যাঁ, তাহলে আপনার যদি এরকম থাকে 15 প্লাস 20, তাহলে 15 প্লাস 20 কত হয়ে যাবে, 25 হয়ে যাবে। তারপরে যদি আপনার থাকে 18 প্লাস 24, 18 প্লাস 24-এ কত হয়ে যাবে, 30 হয়ে যাবে। এরপরে যদি থাকে 21 প্লাস 28, তাহলে কত হয়ে যাবে, 35 হয়ে যাবে। আমি আরও কিছু লিখে দেই, 24 প্লাস 32, তাহলে সেটা কত হয়ে যাবে, 40 হয়ে যাবে। তারপরে হচ্ছে 24 দিয়ে দিলাম, 27 প্লাস 36, তাহলে সেটা কত হয়ে যাবে, 45 হয়ে যাবে। তারপর হচ্ছে 30 প্লাস 40, তাহলে সেটা কত হয়ে যাবে, 50 হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনি আরো গুরুত্বপূর্ণ, তো আমি ভাতি দিয়ে দিলাম, আরে ভাই 5 প্লাস 12, এটা তো খুবই গুরুত্বপূর্ণ, এটা কত হয়ে যাবে, 13 হয়ে যাবে। 10 প্লাস 24, 10 প্লাস 24, এটা কত হয়ে যাবে, 26 হয়ে যাবে। তারপরে 15 প্লাস 36, এটা কত হয়ে যাবে, 39 হয়ে যাবে। 7 প্লাস 24, এটা কত হয়ে যাবে, 25 হয়ে যাবে। তারপরে হচ্ছে 9 প্লাস 40, 9 প্লাস 40 কত হয়ে যাবে, 41 হয়ে যাবে। তারপর হচ্ছে 11 প্লাস 60, সেটা কত হয়ে যাবে, 61 হয়ে যাবে। তারপর হচ্ছে 11 প্লাস 60 দিয়ে দিলাম, 13 প্লাস 84, সেটা কত হয়ে যাবে, 85 হয়ে যাবে। তারপরে 8 প্লাস 15, সেটা কত হয়ে যাবে, 17 হয়ে যাবে। তারপর হচ্ছে 16 প্লাস 30, সেটা কত হয়ে যাবে, 34 হয়ে যাবে। তারপর হচ্ছে 20 প্লাস 21, সেটা কত হয়ে যাবে, 29 হয়ে যাবে। তারপরেও যদি আমি আরো কিছু জিনিস দেই গুরুত্বপূর্ণ আছে, এগুলা এগুলা মাথায় রাখবেন। 3 প্লাস 3, সেটা কত হয়ে যাবে, 3√2 হয়ে যাবে। হ্যাঁ, 4 প্লাস 4, এগুলো হচ্ছে আসলে বের করে ফেলাই ভালো, এগুলো মুখস্থ করার দরকার নেই, 4√2 হয়ে যাবে। 5 প্লাস 5, তাহলে সেটা কত হয়ে যাবে, 5√2 হয়ে যাবে। দেখুন সহজ আছে। হ্যাঁ, 6 প্লাস 6, তাহলে সেটা কত হয়ে যাবে, 6√2 হয়ে যাবে। 7 প্লাস 7, তাহলে সেটা কত হয়ে যাবে, 7√2 হয়ে যাবে। তার মানে যত যত তত √2, যত যত তত √2। হ্যাঁ, তাহলে a প্লাস a, তাহলে কি হয়ে যাবে, a√2। হ্যাঁ, এগুলো ইজি আছে, এগুলো নিয়ে কোনো ঝামেলা দরকার নাই।
তাহলে আমাদের হচ্ছে ত্রিভুজ পার্টটা শেষ বলা যায়। হ্যাঁ, আমরা ত্রিভুজ কমপ্লিট করে ফেলেছি, ত্রিভুজের ব্যাপারটা মোটামুটি শেষ। ত্রিভুজ নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা না। এখন আমাদের পড়তে হবে চতুর্ভুজটা আসলে মূলত। এখন ত্রিভুজের পরে আমাদের পড়তে হবে চতুর্ভুজ, চতুর্ভুজের পরে পড়তে হবে বহুভুজ। ত্রিভুজটাই গুরুত্বপূর্ণ, চতুর্ভুজ কম পড়াশোনা, এরপরে হচ্ছে আমরা বহুভুজ পড়ব। এই দুইটা জিনিস, এই দুইটা করবেন। এনার্জি আছে আপনাদের ক্লাস করার? ওরে হিউজ টাইম হয়ে গিয়েছে ক্লাস, মনে হয় এনার্জি নাই। গতকাল ক্লাস করতে করতে ঘুম উঠে দেখি ক্লাস শেষ, খেয়ে সেহরি খেতে ডাকতেছে। আল্লাহ, কি যে বলেন! এরকম ঘুমায় পড়লে হবে ক্লাসের মাঝখানে? ক্লাসের মাঝখানে ঘুমানো যাবে না। না স্যার, রান্না মাথায় থাকবে না। ওকে, ঠিক আছে, আপনারা যেহেতু ক্লান্ত, সমস্যা নাই। আজকে তাহলে আর আমরা আগাবো না, আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে আমাকে জানাতে পারেন। হ্যাঁ, কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে কমেন্ট করুন। ওকে, ফাইন, প্রবলেম নাই। আরে মাথায় থাকবে, চেষ্টা করলেই থাকবে, তাহলে আমাদের আর কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আমরা শেষ করে দিতে পারি।